আজ জাতিসংঘে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা উচিত বললেন ডক্টর ইউনূস। সব সংস্কারের পরে নির্বাচন। বিশ্ব পর্যটন দিবস আজ। ভ্রমণ খাতে চীন, মালদ্বীপ, ভারতের বাজিমাত। সম্ভাবনা থাকলেও সূচকে সবার নিচ্ছে বাংলাদেশ। এবং লেবাননের স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের। সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগের দাবি তুরস্কের। অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান পশ্চিমাদের। এবারে বিস্তারিত সংবাদ। আজ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের নির্ধারিত বক্তৃতা দেবেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা বক্তৃতায় দেশের ভবিষ্যৎ আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদাত্তভাবে আহ্বান জানাবেন। প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন রাতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অপরাধ করলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। নিউ ইয়র্ক টাইমসের এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের যে লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তা শেষ হওয়ার পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। নিউ ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক সমিনী সেন জলবায়ু পরিবর্তন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার নেন। তবে শুধুমাত্র বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি আর পরিবেশ পরিবর্তনের বিপর্যয় রোধ করার মতো বিষয়গুলোতেই আলোচনা সীমাবদ্ধ ছিল না। উঠে আসে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু এবং বিশেষ করে সংস্কার প্রসঙ্গ। অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশ নামক রাষ্ট্রটির সংস্কারই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য। নির্বাচন হবে তারপরে। There are 6 commissions now working. They are asked to submit their report in 3 months. What needs to be done. So there will be a blueprint of actions of reform, and this will be shared with all the political parties. If they think these can be done, it will be done. If they say, no, this part you leave alone for the elected government, we'll leave it for the elected government. So that's the time limit we need. 6 months? Did you say? I have no idea how much time. Okay. 3 months. We gave the time to 3 months to the commission. 3 months. And then report comes out. Then the question of negotiation and discussions so that we come to a consensus so that we can hold an election. এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। Should the former Prime Minister Sheikh Hasina be extradited to face trial? Why shouldn't be? If she has created crime, she should be expedited and brought to justice. You are just pleading the justice. She should be facing the justice too. প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ন্যায় বিচার ও আইনের শাসন নিশ্চিত করেছে। Well, there have been instances of street justice. I think if you have that street justice, this is exaggerated news that you are getting. Okay. That's the only thing I can tell you. মোহাম্মদ ইউনূস জানান, আগামী নির্বাচনে তার অংশগ্রহণের কোনো সুযোগ নেই। No way, no way. That's not me. শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন কিংবা গণতন্ত্রের পথে অন্তর্বর্তী সরকারকে 18 মাসের সমর্থন। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সাম্প্রতিক এমন বক্তব্যকে সরকারের নির্বাচনী ভাবনার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। যদিও নির্বাচনের রোডম্যাপ নিয়ে পুরনো অবস্থানেই বেশিরভাগ রাজনৈতিক দল, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আলোচনার কথাও বলছেন তারা। সজল দাসের প্রতিবেদন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে মার্কিন মুলুকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করছেন বিশ্ব নেতা ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে। নিউ ইয়র্কে IMF প্রধানের সঙ্গে বৈঠকে এসেছে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ, যেখানে ভোটার তালিকা হালনাগাদ ও রাজনৈতিক সংলাপের কথাও বলেন তিনি। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নির্বাচন নিয়ে কথা বলেছেন সেনাপ্রধানও, যেখানে সংস্কারের পর 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের পথে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের এসব বক্তব্য নিয়ে চলছে নানা বিশ্লেষণ। অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপ নিয়ে সমালোচনায় মুখর কোনো রাজনৈতিক দল, আবার যৌক্তিক সময় দেওয়ার পুরনো অবস্থানেই অনেকে। সংস্কার করে আওয়ামী লীগের আবর্জনা দূর করে যথাসময়ে সকল দলের সাথে আলোচনা করে একটা নির্বাচনের রোড ম্যাপের দাবি করেছেন। অতএব নতুন করে আর কিছু বলার নেই এই বিষয়ে। সরকারকে আমরা সমর্থন দিয়েছি, এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, এটাই আমরা আশা করি। অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনের সুনির্দিষ্ট যে শিডিউল, সেটা মনে হয় আমার ধারণাতে নির্ধারণ করা যাবে। প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের এসব বক্তব্য ভবিষ্যৎ রাজনীতি ও সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলেই মনে করেন এই বিশ্লেষক, যা নির্বাচনের অপেক্ষায় থাকা রাজনৈতিক দলগুলোকে কিছুটা স্বস্তি দেবে বলেও মনে করেন তিনি। বিএনপি সহ বড় বড় পার্টিগুলি বলবে না, একটা রোড ম্যাপের একটা পেয়েছি, তারা তো হতাশ হয়ে ভুগতো। তারা তো একটা প্রোগ্রাম চক আউট করতো, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কি ডেটোরেট করতো, বরঞ্চ এখন তো তারা করে ডিস্টার্ব করবে না। আর তাছাড়া ওই আওয়ামী লীগও যদি মনে করেন বিপুল বৈভব অর্থের মালিক, তারা তো সরকারকে ডিস্টার্ব করতে পারতো, তারা হয়তো বা নতুনভাবে চিন্তা ভাবনা শুরু করবে। তীব্র গণ আন্দোলনের মুখে গেল 5 অগাস্ট বিদায় নেয় শেখ হাসিনা সরকার। তখন থেকেই অন্তর্বর্তী সরকারের কাছে যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। সজল দাস, নিউজ 24, ঢাকা। পর্যটন শান্তির সোপান প্রতিপাদ্যে আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। নানা ঘাত প্রতিঘাতের পর ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব ভ্রমণ ও পর্যটন শিল্প। ভ্রমণ পিপাসুদের কেন্দ্র হয়ে উঠেছে চীন, মালদ্বীপ কিংবা ভারত। তবে সম্ভাবনা থাকলেও ভ্রমণ ও পর্যটন সূচকে দক্ষিণ এশিয়ায় সবার নিচে অবস্থান বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, সরকার যথাযথ নীতি প্রণয়ন করলে এশিয়ার পর্যটন গন্তব্য হবে বাংলাদেশ। সুনীল পানি বেষ্টিত দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটির মূল আয়ের উৎস পর্যটন খাত। মূলত পানিকে কেন্দ্র করে বিকশিত হয়েছে দেশটির পর্যটন। এমনকি মহাসাগরে ডলফিনের অভয়ারণ্য গড়ে তুলেছে মালদ্বীপ, যেখানে ডলফিন দেখতে ভিড় জমান হাজারো ভ্রমণ প্রেমীরা। বাংলাদেশের মংলা পশুর নদীতে যেমন ডলফিনের অভয়ারণ্য রয়েছে সাগরের গর্জন, পাহাড়ের নিরাপত্তা আর হাওরের সৌন্দর্য। কোথাও আবার প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মাঝে হেঁটে চলা। সব মিলিয়ে 700 থেকে 800 দর্শনীয় স্থান নিয়ে বৈচিত্র্যময় এই বাংলাদেশ। রয়েছে পর্যটনের অপার সম্ভাবনা। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সম্মুখীন হতে হচ্ছে নানা রকম প্রতিকূলতা। বিদেশি পর্যটক আকর্ষণ তো দূরে থাক, দেশের পর্যটকদের ধরে রাখতে পারছে না পর্যটন সংস্থাগুলো। বিবিএস এর জরিপ অনুযায়ী 2018-19 অর্থ বছরেই 19 লাখের বেশি পর্যটক বিদেশে গেছেন। তাদের 60 ভাগের বেশি পাড়ি জমিয়েছে পার্শ্ববর্তী ভারতেই। পর্যটন সূচকে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। আর বিশ্লেষকরা বলছেন, সরকার যথাযথ নীতি প্রণয়ন করলে পর্যটন এবং ভ্রমণ খাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন হতে পারে। পরিণামে দেশের সামগ্রিক উন্নয়নেও এই খাত ভূমিকা পালন করতে পারে। এই বেসরকারি খাতে আমি এত বেশি সম্ভাবনা দেখছি যে আগামী 7 থেকে 10 বছরের মধ্যে এই খাতের যে সম্ভাবনা, এই খাতের যে ইনকাম, এই খাতের যে এমপ্লয়মেন্ট, এই খাতের যে দেশের মানুষের উন্নয়ন করা, এই সম্ভাবনা আর কোথাও নাই। পর্যটন শিল্পকে উন্নত করে দেশের বেকারত্ব দূর করার পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রাও আয় করা সম্ভব, যেখানে 2033 সালে কর্মসংস্থান হবে 43 কোটি মানুষের। মাসুদ রানা, নিউজ 24। অব্যাহত বিমান হামলার মধ্যে এবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। কূটনীতি ব্যর্থ হলে লেবাননে সব পন্থা অবলম্বনের ঘোষণা দিয়েছে দেশটি। সংকট নিরসনে অবিলম্বে আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন বলছে তুরস্ক। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
আরও কঠিন সংকটের দিকে গড়াচ্ছে লেবাননের পরিস্থিতি। দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধাদের বিরুদ্ধে অব্যাহত বিমান হামলার মধ্যেই এবার সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েল। আক্রমণের জন্য সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালিফি। কূটনীতি ব্যর্থ হলে তেল আবিব যে কোনো পন্থা অবলম্বন করবে বলে বুধবার জানালেন জাতিসংঘে ইসরায়েলের দূত ড্যানি ল্যানন। এরই মধ্যে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘাত প্রায় ঘন্টায় ঘন্টায় বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরিভাবে একটি সমাধান বাস্তবায়ন করতে হবে বলে বুধবার লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে বললেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। লেবাননে যুদ্ধের ক্ষেত্রে ইরান উদাসীন থাকবে না বলে হুঁশিয়ারি দিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। চলমান সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ে বুধবার বৈঠক করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। লেবানন ইসরায়েল সীমান্তে ২১ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। এদিকে লেবানন ও ফিলিস্তিনের জনগণের সমর্থনে বুধবার স্পেনের রাজধানী মাদ্রিদে জড়ো হয়েছে শত শত মানুষ। ইসরায়েলি পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তারা। নিবির আমিন, নিউজ 24।